আসসালামু আলাইকুম। শারমিন স্টোরি থেকে স্বাগতম জানাই সবাইকে। আজকের গল্পটি শেয়ার করেছেন সিলেট থেকে একজন ছেলে। ছেলেটির নাম রায়ান। চলুন আজকে আমরা রায়ানের সম্পূর্ণ কাহিনীটি শুনে আসব। যদিও ভীষণ কষ্ট লেগেছে রায়ানের স্টোরিটি শুনে, অঝরে কান্না করে দিয়েছিলাম, এতটুকু কষ্ট লেগেছে। রায়ান বলছে, আমার যখন 7 বছর বয়স ঠিক তখনই আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর সংসারের হালটা আমাকেই ধরতে হয়েছে। যদিও পরিবারটি খুব ছোট, আমার 2টি বোন আছে, আমার একটি মা আছে। আমার বাবা তো মারাই যান। ইনকাম করার মতো কেউ ছিল না আমি ছাড়া। হ্যাঁ, আমি সংসারের হালটা ধরেছি। আমার যখন বয়স 11 বছর ঠিক তখন থেকেই ভালোভাবে বুঝতাম, তখন থেকেই আমাকে ইনকাম করতে হতো, তখন থেকেই আমাকে সংসারের হালটা ধরতে হলো, যেহেতু ইনকাম করার মতো আর কেউই ছিল না। খুব ছোট্ট একটি পরিবার, খুব সুখের পরিবার ছিল। আমার যখন বাবা ছিল ঠিক তখন আমি যা বলতাম তাই শুনতো, আমি যা করতাম তাই করার জন্য বলতো। কিন্তু এখন শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই আমাকে চাপ দেয়, সংসারের হাল ধরার জন্যই আমাকে চাপ দেয়, আর কিছু নয়। আমার চাওয়া পাওয়া, খাওয়া দাওয়া সবকিছুর কোনো মূল্য নেই, শুধুমাত্র টাকা ইনকাম করা আর সংসারের মধ্যে দেওয়া। অনেক কষ্ট করতাম, অনেক ঝড় তুফান, অনেক কিছুর মধ্যেই, অনেক রোদের মধ্যেই কাজ কাম করে আমি আমার পরিবারকে চালাইতাম। আমার 2টা বোন, দোনোটা বোনেই আমার বড় আপুর বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। ছেলের পক্ষ যখন দেখতে এসেছে তখন পছন্দ হয়েছে, কিন্তু একটিই কথা, যৌতুক লাগবে, যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না। কিছু করার নেই, বিয়ে তো দিতেই হবে যেহেতু মেয়ে মানুষ। আমার তো আর বড় ভাইও নেই, আমার তো আর বাবাও নেই যে কেউ না কেউ হেল্প করবে। আমরা সুদের উপর টাকা নিয়ে আমরা আমাদের বোনকে বিয়ে দিলাম, আমার মা আর আমি, আমার ছোট বোন মিলে। বিয়ে দেওয়ার পর আমার বোন মোটামুটি সুখে আছে, তেমন একটি সুখে নেই। যাই হোক, ওই পর্ব আমি বাদে দিলাম। এরপর আছে আমার মেজ বোনকেও দেখতে আসলো ছেলের পক্ষ। এরপর পছন্দই হলো, তাকেও যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না। একটু শ্যামলা বর্ণের ছিল যদিও আমার বোন, কিন্তু একটাই কথা যে যৌতুক নিয়ে বিয়ে করবে তারা। যাই হোক, মেজ বোনকে বিয়ে দেওয়া হলো, কিন্তু একটাই কথা আপু, আমার মেজ বোন একটু সুখে নেই। তার একটাই কারণ যে আমার বোন কালো ছিল দেখতে, শ্যামলা বর্ণের আর কি, অতটুকু কালো ছিল না। তাকে অনেক বেশি অত্যাচার করতো, তাকে অনেক বেশি সংসারের মধ্যে খাটাইতো, অনেক অনেক অত্যাচার করতো। যাই হোক, তাও আমরা কিছু বলতাম না, কারণ আমরা ছিলাম গরিব ঘরের মানুষ, আমরা গরিব, আমরা কিছু বললে এটা রোচবে না। যাই হোক, 2টা বোন এভাবেই চলে গেল, বিদায় হয়ে গেল। এরপর আছে আমার মা আর আমি ইনকাম করতেছি, আমি খাইতেছি, চলতেছি আমার মাকে নিয়ে, আর যেটুকু ঋণ ছিল ওইটুকু ঋণ আমি পরিশোধ করতেছি। এভাবেই চলে গেল প্রায় 13টা বছর। যাই হোক, আমার বিয়ের বয়স হয়েছে। তারপর একদিন একটা মেয়ে আমাকে দেখে পছন্দ করেছে, যদিও আমি দেখতে শুনতে ভালোই ছিলাম, খারাপ ছিলাম না। আমাকে যখন মেয়েটা দেখেছে তখন মেয়েটা নাকি আমার পর ক্রাশ খেয়েছে। যাই হোক, এরপর আমাকে নাম্বার দিয়ে গেল, বাট আমি কল দিলাম না। এরপর আবার 1 সপ্তাহ পর আবার মেয়েটার সাথে ওই রাস্তায় দেখা হয়েছে। দেখা হওয়ার পর মেয়েটা আমার নাম্বার নিয়ে গিয়েছে, নাম্বার নিয়ে আমাকে কল দিয়েছে। আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো। কথাবার্তা শুরু হওয়ার পর দেখতেছি যে আসলেই মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। তার ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক, ভাবলাম অবশেষে আমাকে ভালোবাসার মতো একজন মানুষ হলো। কিন্তু আফসোসের একটাই ব্যাপার যে মেয়েটার সাথে যখন আমি রিলেশনশিপ কন্টিনিউ করেছি তার 1 বছর পরেই আমার মা মারা যায়। আমি একা হয়ে গেলাম, আমার মা নেই, এখন আমার বাবাও নেই। আমার 2টা বোনকে আমি বিয়ে দিয়ে দিয়েছি, আর 2টা বোন আমার খোঁজ খবরও তেমন একটা নেয় না, কারণ তাদের পরিবারেও তারা ভালো নেই। ঠিক এই কারণেই খবরটা আর নিতে পারে না মনে হয়। যাই হোক, আমি সম্পূর্ণই একা হয়ে গেলাম। মেয়েটার সাথে আমার রিলেশনশিপ আছে। যখন আমার মা মারা যায় তখন মেয়েটা আমাদের বাড়িতে আসে এবং কি আমাকে অনেকটাই সান্ত্বনা দেয়। এরপর আস্তে আস্তে মা মারা যাওয়ার পর নিজেকে বোঝাতে শিখলাম। বোঝানোর পর একটা সময় মেয়েটাকে আমি এত বেশি ভালোবেসে ফেলছি যে খুব কাছে পেতে ইচ্ছে করে। তারপর আমি একদিন বললাম, আচ্ছা শোনো, আমি না তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, তুমি কি রাজি আছো? মেয়েটা বলল যে অবশ্যই, আমাদের রিলেশনশিপ অলরেডি 2 বছর হয়ে গেছে, কেন নয়, তোমাকে আমি অনেক বেশি বিশ্বাস করি। ছেলেটা বলল,
আমিও তোমাকে অনেক বেশি বিশ্বাস করি। আচ্ছা চলো না আমরা একসাথে একটু সময় কাটাই। তারপর মেয়েটা ছেলেটার বাসায় আসলো। দুজনেই একসাথে এভাবে থাকতে শুরু করলো। প্রায় 2টা মাস কেটে গেল। এরপর হঠাৎ একদিন মেয়েটা বলল, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ছেলেটা বলল, হ্যাঁ কি কথা বলো। মেয়েটা বলল, শোনো, আমি তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই না। ছেলেটা বলল, এটা কোন ধরনের কথা? আমি তোমাকে ভালোবাসি, আর তাছাড়া আমার কেউ নেই। পরে মেয়েটা বলল, আসলে তোমার বাবা নেই, তোমার মা নেই, তোমার কেউ নেই, তোমার গার্জিয়ান বলতে কেউ নেই, এই কারণে আমি তোমার সাথে রিলেশনশিপটা আর রাখতে চাই না। দেখো রায়ান, তুমি আমার জীবন থেকে সরে দাঁড়াও। তুমি বড় লোক না, তোমার টাকা পয়সা নেই, তুমি গরিব, আর আমি তোমাকে হেট করতেছি এখন। তারপর রায়ান বলল, আচ্ছা শোনো, তাহলে তুমি আমার সাথে কেন শারীরিক সম্পর্কের মধ্যে জড়ানোর জন্য রাজি হয়েছিলে? কেন তুমি আমাকে এত মায়া দিয়েছো? কেন তুমি আমাকে এত ভালোবাসা দিয়ে এখন ছেড়ে চলে যাবা? তারপর বলল, আসলে তোমার থেকে একটা বড় লোক ছেলে, তোমার থেকে দেখতে সুন্দর এরকম একটা ছেলেই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আসলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করতে চাই, ওই ছেলেটাও আমাকে বিয়ে করবে। যাই হোক, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। এরপর র্যান বলল যে, সত্যিই তুমি ভালো থাকতে পারবা? আর আমাকে ছাড়া তোমার ভালোই দিন যাবে, তাই না? তারপর মেয়েটা বলল যে, হ্যাঁ, আমার ভালোই দিন যাবে। তারপর রায়ান সম্পর্কটা নষ্ট করতে চায় নাই, সম্পর্কটা এভাবেই নিয়ে যাচ্ছিল। কিন্তু দেখতেছে যে রায়ানকে মেয়েটা অনেক বেশি অ্যাভয়েড করছে। অ্যাভয়েড করতে করতে আর একটা সময় কথাই বলে না। রায়ান তো নিজেকে শেষ করতে গিয়েছে, একটা পর্যায়ে নিজেকে মেরে ফেলবে, আর বাঁচবে না, কারণ রায়ানের এই দুনিয়াতে আর আপন বলতে কেউ নেই। এরপর মেয়েটাকে কল দিয়ে বলল, আসলেই তুমি আমার জীবন থেকে সরে দাঁড়াইছো, তাই না? মেয়েটা বলল যে, হ্যাঁ সরি, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আর শারীরিক সম্পর্ক এটা কোনো আসলে সম্পর্কের মধ্যে মেটার করে না। থাকতেই পারি, করতেই পারি, ছেড়েই দিতেই পারি। তুমি ভালো থাকো। এই কথা বলে রায়ানকে ব্লক করে দিয়েছে। এরপর রায়ান নিজেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে নিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে না, নিজেকে খারাপ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। এরপর রায়ানের অবস্থা খুবই খারাপ। এরপর হঠাৎ একদিন রায়ান রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে ওই মেয়েটাকে দেখেই যায় জড়িয়ে ধরছে, যে দেখো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তারপর মেয়েটা পাবলিক প্লেসে অনেক চিৎকার করে ইটিজিং করতেছে বলেই ছেলেটাকে অনেক বেশি মারধর করাইছে। পাবলিক প্লেসে ছেলেটাকে অনেক বেশি মারধর করছে পাবলিকরা, কারণ মেয়েটা বলছে যে ছেলেটা ইটিজিং করতেছে মেয়েটাকে, ঠিক এই কারণেই। এরপর রায়ান হসপিটালে ভর্তি। এলাকার কিছু লোকজন তাকে অনেক ভালোভাবে চেনে, ভালো একটা ছেলে এটা জানে। এরপর তাকে হসপিটালে ভর্তি করানোর পর রায়ান সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর কাজ কাম করতেছে, এভাবেই সে ভালো আছে। তারপর হঠাৎ করে ফেসবুক চালাইতে চালাইতে সে একটা মেয়ের সাথে পরিচয় করে ফেলে। তারপর হঠাৎ করে একদিন ফেসবুকে একটা মেয়ে তাকে নক করে। নক করার পর সে আস্তে আস্তে কথা বলতে বলতে মেয়েটার মায়ায় পড়ে যায়। মায়ায় পড়ে যাওয়ার পর মেয়েটাকে বলল, আচ্ছা শোনো, তোমাকে আমি প্রেমের প্রস্তাব দিব না, আমি তোমাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো? পরে মেয়েটা বলল যে, হ্যাঁ অবশ্যই রাজি আছি, আপনি আমার ফ্যামিলিকে বলেন তাহলেই হবে। তারপর ফ্যামিলিকে বলার পর রায়ান অবশেষে বিয়ে করেছে, বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছে। একদিন মেয়েটা বলল, আচ্ছা শোনো রায়ান, আমার না খুব শখ, শোনো রায়ান, আমার না খুব শখ, তোমার বাইকের পিছনে আমি ঘুরবো, আর আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে যাব। আমার খুব শখ জাগছে, প্লিজ তুমি আমাকে নিয়ে যাও না। তারপর রায়ান বলল, আচ্ছা শোনো, আমার তো বাইক নেই, তাহলে কিভাবে তোমাকে আমি নিয়ে যাব? তারপর মেয়েটা বলল, আচ্ছা শোনো, আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা আর আমার কাছে একটা চেইন আছে, ওই চেইনটা বিক্রি করে তুমি একটা বাইক কিনে নাও। তারপর রায়ান সুন্দর করে ওই টাকা দিয়ে একটা বাইক কিনে নিল। বাইক কিনে নেওয়ার পর সে শিখছে, শিখে তারপর রায়ান তার বউকে নিয়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে ঘুরতে গেল বাইক নিয়ে। যাই হোক, তারা অনেক বেশি আনন্দ মজা করতে অনেক কিছুই করছে। এরপর হঠাৎ করে রায়ানের বউর পিছনের দিক দিয়ে ওড়না যখন চাক্কার মধ্যে লেগে গেল, ঠিক তখনই রায়ানের বউ পড়ে গিয়েছে বাইক থেকে। পড়ে যাওয়ার পরে সাথে সাথে মাথায় অনেক বেশি আঘাত খেয়েছে। আঘাত খাওয়ার পরেই সে অনেক বেশি চিৎকার করতেছিল রায়ানের বউ। তারপর পাশেই একটা হসপিটাল ছিল, ওই হসপিটালে নিয়ে গেল রায়ানের বউকে। যাই হোক, রায়ানের বউর অবস্থা অনেক বেশি খারাপ। তারপর ওইখান থেকে সদর হসপিটালে নিয়ে গেল, বাট তারা বলল যে মেয়েটা মারা গেছে, মানে রায়ানের বউ মারা গেছে। এটা শোনার পর রায়ান তো নিজেকে শেষ করে ফেলছে যে না, ও আসলে মরতে পারে না, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ও মরতে পারে না। কান্না করতে করতে বলল, প্লিজ তুমি চোখ খুলো, আমি তোমার সাথে আছি। যাই হোক,
মেয়েটার পরিবার আসলো, হসপিটাল থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেই মেয়েটাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে রায়ান নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। রায়ান অনেক বেশি কান্নাকাটি করছে। রায়ান কান্না করতে করতে বলল যে না, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি তো আর এই পৃথিবীতে থাকবো না। আমি আমার বাবা হারিয়েছি, মা হারিয়েছি, সবাইকে হারিয়েছি। ইভেন আমি আমার প্রেমিকাকে হারিয়েছিলাম, আর এখন আমি তোমাকে হারিয়ে কিভাবে থাকবো বলো? এটা তো পসিবল না, আমি বাঁচবো না। এই কথা বলেই সে নিজেকে শেষ করতে গেল, কিন্তু শেষ করতে পারলো না। কারণ রায়ানের বউর যে পরিবার আছে, যে বাবা মা আছে, তারা রায়ানকে আগলে রাখলো। এভাবেই দিন যেতে লাগলো। রায়ান কিছুতেই ভালো নেই। রায়ান কোনো কাজকর্ম করছে না, পাগল পাগল হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সে রাত কাটাতো রায়ানের ওয়াইফের কবরস্থানে। ওই মেয়েটার কবরস্থানে গিয়ে রায়ান শুয়ে থাকতো, বলতো এখানেই আমার সবকিছু, আর কোথাও কিছু নেই। এই কথা বলেই থাকতো। হঠাৎ একদিন সে ঘুমের মধ্যে দেখতে পেল যে রায়ানের ওয়াইফ বেঁচে আছে। সে বেঁচে আছে, সে মরে নাই। চিৎকার করে করে বলছে, প্লিজ তুমি আমার কাছে আসো, আমি তোমাকে খুব বেশি মিস করি। সে স্বপ্নে দেখতেছিল। হঠাৎ করে রায়ানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সে চিৎকার করতে করতে বলল, না তুমি বেঁচে আছো, আমি জানি। তারপর রায়ান কি করলো, কবরস্থানে গিয়ে কবর খুঁড়তে লাগলো। তারপর অনেক মানুষজন এসে তাকে আটকালো। এরপর রায়ান আস্তে আস্তে চার দেয়ালে থাকতে থাকতে নিজেকে খারাপ একটা জায়গায় নিয়ে চলে গেছে। বাজে জিনিস খেতে খেতে নিজেকে শেষ করে ফেলছে। একটা পর্যায়ে রায়ানের অনেক বুকে ব্যথা উঠে। বুকে ব্যথা ওঠার পরেই তাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হলো। তার বুকে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার ধরা পড়ার পরেই তাকে ট্রিটমেন্ট করা শুরু হয়েছিল। কারণ রায়ানের বউয়ের বাবা মা যারা ছিল, তারা রায়ানের অনেক খেয়াল করতো, অনেক যত্ন নিত। এরপর যখন তার ট্রিটমেন্ট শুরু হলো, তখন রায়ান একটা কথাই বলল, প্লিজ আপনারা আমার জন্য টাকা পয়সা খরচ করবেন না, আমি মরে গেলে মরে যাব। এটুকুই কথা যে আমি মরে যাব, তাও আমার ট্রিটমেন্ট করবেন না আপনারা। রায়ানের বউয়ের বাবা মা কিছুতেই শুনে নাই, তার ট্রিটমেন্ট করছে। সে সুস্থ হয়েছে অবশেষে। সুস্থ হয়ে যাওয়ার পর বাসায় এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন ভালোই আছে, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। ইভেন এখন তার অনেক বেশি একা থাকা হয় অ্যান্ড ওয়াজ শোনা হয়। এখন সে নিজেকে একাকীভাবে নিয়ে যাচ্ছে। এটাই হলো রায়ানের ছোট্ট একটি লাইফ স্টোরি। আমার শুনে ভীষণ খারাপ লেগেছে। রায়ান এখন নামাজ পড়ে 5 ওয়াক্ত। রায়ান এখন ভালো একটা পথে আছে। রায়ান এখন আর কাউকে ভালোবাসে না, কারো জন্য কাঁদেও না। রায়ান এখন একা, নিজেকে একাকীভাবেই বাঁচিয়ে নিচ্ছে। আসলে দেখুন না, আমরা বাঁচি, খুব একাভাবেই বাঁচতে শিখি যখন আমাদের পাশে কেউ থাকে না। আর যখন থাকে তখন আমরা ভেবে নিই যে আমাদের পাশে অনেক মানুষ আছে। আসলে না, জায়গা মতো কেউ নেই আমাদের পাশে। সবাই হলো স্বার্থপর, স্বার্থের বিনিময়ে থাকে। যাই হোক, দিন শেষে আমার একটাই কথা, সবার লাইফ স্টোরি যেন এরকম কষ্টের না হয়। সবার লাইফ স্টোরিগুলো সুন্দর হোক, হাসি খুশি হোক, আনন্দময় হোক, আমার এইটুকুই দোয়া। আমার আজকের রায়ানের লাইফ স্টোরিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ শারমিনের স্টোরিটি শোনার জন্য। আল্লাহ হাফেজ।